মহাপ্রলয় যে মহাপ্রলয় এখনো পর্যন্ত ১৬৫ জনের দেহ উদ্ধার হয়েছে এবং যারা নিখোঁজ তাদের মধ্যে প্রায় শতিনেক ভারতীয়। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এবার ভূবিজ্ঞানীরা তারা গবেষণা করছেন যে কিভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটা প্রাথমিক রূপরেখা পাওয়া যাচ্ছে এই মহাপ্রলয়ের, ঠিক কিভাবে হয়েছিল এই মহাপ্রলয়। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করি যে একদম শুরু থেকে ঠিক কী 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 হয়েছিল, তারপরে এরকম ১০ তলা ১২ তলা সমান ঢেউ এসে একেবারে উড়িয়ে নিয়ে চলে গেল একের পর এক প্রজেক্ট, হাইডেল প্রজেক্ট, একের পর এক অফিস, বাড়ি, ঘর। শুরুটা কিভাবে হয়েছিল যদি আমরা একবার বোঝার চেষ্টা করি। প্রান্তিক সরাসরি আমার সহকর্মী রয়েছেন নিউজ রুম থেকে। প্রান্তিক, যদি আমরা এআই এর মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো, যে গোটা ঘটনাটার উল্লেখ তুমি করলে বা যে গোটা ঘটনাটার কথা বললে, সেটা মানে সেই ডিজাস্টারকে হয়তো কোনো রূপরেখা বা কোনো কিছু দিয়ে ধরে ওঠাটা সত্যিই সম্ভব নয়। তবুও আমরা কিছু ভিডিওস বা কিছু জায়গা পাচ্ছি যেগুলো থেকে হয়তো দেখা যায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ভিডিওটা একটু ক্লোজ করতে। সেই ক্লোজ ভিডিওটার মধ্যে তুমি দেখতে পাবে যে কীভাবে এই ঘটনা ঘটতে পারে। আবার একটু ক্লোজ করার চেষ্টা করি, তুমি দেখবে একদমই এটা কিন্তু জাস্ট একটা কল্পনা বা বলা যেতে পারে কি হয়েছে তার একটা মডেল বলতে পারো। এইখান থেকে ভেঙে গোটাটা নেমে আসা এবং এই নদী তার ওপর হিমবাহ গলে নেমে আসে এবং তারপর সেটা নদীপথ ধরে এই গোটা পাহাড়ের বাঁক বরাবর নেমে আসে এবং আশপাশে যা ছিল সমস্তটাই ধ্বংস করে। আমি আরও একবার যদি ভিডিওটা দেখাই তাহলে সেটা আরও পরিষ্কার হবে। দেখো, এটা আবার বলছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা কল্পনা মাত্র। এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি একটা ভিডিও এবং সেটা একটা কল্পনা, এবং এই কল্পনার ফলে আমরা হয়তো বোঝার চেষ্টা করছি। অতনব, যেই জিনিসটা এই ভিডিও থেকে সরে এসে যেই জিনিসটা বলা, সেটা হচ্ছে তুমি বলছিলে কতজন মানুষের মৃত্যু হয়েছে, কত এখনও নিখোঁজ। আজ সকাল থেকে বেশ কিছু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে সমস্ত ছবি আমরা পেয়েছি, সে সমস্ত ছবি আমরা দেখার চেষ্টা করেছি। দর্শকদেরও বেশ কিছু ছবি দর্শকদের সামনে তুলে ধরেছি। সেই সমস্ত ছবিতে দেখা যাচ্ছে যে এখনও নিখোঁজ এবং কোথাও হয়তো কোনো একটা বাড়ি গোটাটা কাদায় ডুবে আছে, গাড়ির অর্ধেকের বেশি চাকা ডুবে আছে, গাড়ির ইঞ্জিন ডুবে আছে। যে এই যে এআই দিয়ে যে ভিডিওটার কথা এক্ষুনি বলছিলাম, বা এআই এর যে ভিডিওটা আমরা এক্ষুনি দেখলাম, তাতে একটা জিনিস স্পষ্ট, হয়তো সাধারণ চোখে যেটা ধরা পড়ে না, সাধারণ চোখে আমরা হয়তো শুধু বলি জল আসছে, কিন্তু শুধু তো জল নয়, জলের নিচে সেখানে অনেক কিছু থাকে এবং সেই অনেক কিছুর পরিমাণ বা পরিমাপ বলো, আয়তন বলো, ওজন বলো, সেটা কিন্তু সাধারণ একটা ঢিল পড়ার মতো একেবারেই নয়। গোটা পাহাড় ভেঙে আসে এই জলের সঙ্গে এবং তার ফল কি হতে পারে, কাদা, পাথর, বালি, সমস্ত কিছু মিলে। সেটাই হয়তো এই যে আফটার মাথের যে সমস্ত ছবিগুলো আমরা সামনে পাচ্ছি, সেই সমস্ত ছবিগুলোই হয়তো বলে দিচ্ছে যে গোটা অবস্থাটা কিভাবে সৃষ্টি হয়েছে এবং তার ফলে যেই সংখ্যাগুলো এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, হয়তো বুকে পাথর রেখেই বলতে হয় যে এই সংখ্যা কিন্তু আরও বাড়বে। কারণ মাটির নিচে বা এই কাদার নিচে যে আরও কত মানুষ চাপা পড়ে আছেন, তারা কতজন নেপালি বা কতজন তারা নেপালের বাসিন্দা বা কতজন ভিন দেশ থেকে গিয়েছিলেন, তার মধ্যে জানি না আমাদের ভারতবর্ষের বা আমাদের রাজ্যেরও কেউ আটকে পড়েছেন কি না, সেই খোঁজ খবর নিশ্চয়ই শুরু হয়েছে। কিন্তু যেই অবস্থাটার মধ্যে আপাতত নেপাল রয়েছে, নিশ্চিতভাবে অতনু এটুকু বলতে পারি, আবারও বললাম, বুকে পাথর রেখেই হয়তো বলতে হবে, এই খারাপ কথাগুলো বলতে খুব ভালো লাগে না, কিন্তু এটাই সত্যি যে এই সংখ্যাগুলো কিন্তু হয়তো আরও বাড়বে। অতনু, আসলে প্রান্তিক, প্রলয় যখন আসে তখন প্রলয় দেশকালের বেড়াজাল, এইসব সীমানা সীমান্ত এসব দেখে না। তিব্বতেও বহু ক্ষয়ক্ষতি হয়েছে, নেপালেও হয়েছে। আর নেপালে যারা গিয়েছিলেন, যারা সেখান থেকে কৈলাস যেতে চাইছিলেন, তারাও অনেকে নিখোঁজ। তাদের মধ্যে অনেকে ভারতীয় রয়েছেন, দক্ষিণ ভারত থেকে অনেকে রয়েছেন, আমাদের রাজ্যের অনেকে রয়েছেন, আর স্থানীয়রা তো রয়েছেন। আমরা দেখছিলাম যে গতকাল একটা ছবি, এক যুবককে ছাদ থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তার চারপাশে কাদার আবরণ, কাদার স্তর। সেই পুরু স্তরের মধ্যে থেকে তিনি তার বাড়ির ছাদে অপেক্ষা করছেন যে যদি কেউ তাকে উদ্ধার করতে পারে, তার কারণ আশপাশে আর কোনো দিকে যাওয়ার উপায় নেই তার। আজ আপনাদের দেখাবো হাসপাতালে শুয়ে শুয়ে একজন, তিনি বলছেন যে কি অবস্থার মধ্যে থেকেছেন। তার স্ত্রী ওই কাদা জলের মধ্যে, কাদার যে স্রোত, তার মধ্যে ভেসে গিয়েছেন, তার মধ্যে থেকে তিনি বেঁচে গিয়েছেন। কীভাবে বেঁচেছেন, কি ভয়ঙ্কর ছিল সেই সময়, শুনুন। कि माहौल छतमा पनि आइपुग्यो। अब लड्दै मार्दै भन्दा अनि 1 घन्टापछि अलिक घटेर गयो। बुढी पुरिहाल्यो, त्यहाँ अझै त्यो घरको छतसम्म पुरिहाल्यो। बुढी पुरिहाल्यो। हामी चाहिँ छतमा बस्दै
4-5 घन्टापछि त्यो राहत गर्ने हेलिप्याड गएर हाम्रो त्यहाँबाट उद्धार गरे। রসুয়া গাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ের সময় রসুয়া গাড়িতে ছিলেন কেরলের সতীশ কুমার। নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে সেই সময় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করছিলেন। हम लोग काठमांडू से पोखरा के लिए जा रहा था, तो जहाँ पे इंसिडेंट हुआ है वहाँ पे हम लोगों को आधा किलोमीटर दूर के अंदर में हुआ था। यहाँ से जो लाइव में हम लोग देखा है कि जो हमें ब्रिज जो आ रहा, जो हमारे सामने में दिखा है कि मतलब ब्रिज पानी में निकल रहा, मतलब देखते देखते पानी ऊपर आ गया और एक छोटा सा गाँव था, वो छोटा सा गाँव का एक साइड पूरा गया। अच्छा। और एक ब्रिज था, वो ब्रिज भी गया उसके साथ। इतना टीवी में, क्योंकि आपको आजकल पता है कि केरला में कैसे सिचुएशन है वायनाड वारे में, लेकिन पहली बार हम लोग देख रहे हैं कि ऐसा हमारे सामने से जो है मतलब बाढ़ आकर के ब्रिज और गांव का जो घर है वो सब लोग जो वहाँ पे खड़े थे, वो जब पानी फोर्स से आ रहा सब पीछे भाग आया। রসুয়া জেলার তিমুরা সাবরুবেসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে একেবারে জলকাদার তলায় চলে গিয়েছে বলা যেতে পারে। 40টির উপর ব্রিজ ভেঙেছে, হ্যাঁ, 15টি জলবিদ্যুৎ কেন্দ্র, 15টি একেবারে শেষ হয়ে গিয়েছে। আর মানুষ নিখোঁজ, গ্রামের পর গ্রাম মানুষ নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই এলাকায় অর্থাৎ এই সাবরুবেসিতে এখনো পর্যন্ত পৌঁছতে গেলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, পৌঁছানোই যাচ্ছে না। আমরা চেষ্টা করছিলাম যে যতটা কাছে যাওয়া সম্ভব, একদম গ্রাউন্ড জিরো সেখান থেকে কি অবস্থা হয়ে আছে দেখার জন্য। আমার সহকর্মী অরুণিমা সেখান থেকে একটা রিপোর্ট পাঠিয়েছেন। काठमांडू से करीब 150 किलोमीटर ऊपर की स्थिति इस वक्त हम आपको बताने की कोशिश कर रहे हैं, क्योंकि हम उसी रास्ते पर हैं। करीब 50 किलोमीटर तक अभी भी सड़क मार्ग से आप जा सकते हैं। ये जो सड़क है इस पर आप देखिए अभी भी गाड़ियां चल रही हैं। तो काठमांडू से 50 किलोमीटर तक ये सड़क है, लेकिन उसके बाद हमें बताया जा रहा है कि सड़क जो हाईवे है उस पर ब्रिजेस जो नदी के ऊपर है उसके हमने विजुअल्स भी देखे हैं, वो वॉश अवे हो गए हैं। तो आगे का जो 100 किलोमीटर का रास्ता है उस पर गाड़ियां की आवाजाही रुक गई है। हमने अभी आते वक्त देखा रेड क्रॉस अपने रिलीफ मटेरियल के साथ, अपने लोगों के साथ आगे तक पहुंचने की कोशिश कर रहा है। नेपाल की आर्मी, नेपाल की पुलिस, यहाँ की पैरामिलिट्री लगातार इस रास्ते पर उनके ट्रक्स जा रहे हैं ताकि जल्द से जल्द किसी तरीके से जो इफेक्टेड हाईवे है, जो ब्रिजेस बह गए हैं, कोई टेम्पररी स्ट्रक्चर बनाया जा सके। इसमें एक अच्छी खबर यह है कि कल रात तक ऐसी चिंता जताई जा रही थी कि गंडक रिवर सिस्टम में अगर पानी का स्तर और बढ़ गया तो हो सकता है ये सिचुएशन और चैलेंजिंग हो जाएगा, लेकिन अब ऐसा बताया जा रहा है कि पानी का स्तर और नहीं बढ़ रहा है, स्टेबलाइज हो गया है। तो ये एक अच्छी खबर है। मिलिट्री पुलिस जो है लगातार, नेपाल की मिलिट्री पुलिस और उसके अधिकारी जाए जा रहे हैं एपी सेंटर की तरफ। तो ये आवाजाही जो है ये लगातार आपको दिखेगी इस सड़क पे। मिलिट्री पुलिस, मिलिट्री, पैरामिलिट्री, एक और आर्मी का ट्रक, ये देखिए नेपाल की आर्मी का एक और ट्रक आ रहा है। ऐसे ट्रक लगातार इस रोड पर आपको दिखेंगे। यहाँ इसमें रिलीफ और रेस्क्यू का सामान है, आप देखिए इसके अंदर बहुत सारे स्लीपिंग बैग्स भी डले हुए हैं। वो इसलिए क्योंकि बहुत सारे लोग हैं जिनके पास अब रहने के लिए घर नहीं है, जिनके सर पर छत नहीं है, और इस वजह से ये स्लीपिंग बैग्स, टेंट, जो भी थोड़ा बहुत सूखा राशन उनको प्रोवाइड किया जा सकता है। बच्चे जो फंस गए हैं उनके लिए दूध या बेबी प्रोडक्ट, सैनिटरी प्रोडक्ट्स, ये सब इस वक्त एसेंशियल है। मेडिसिन पहुंचाना ज़रूरी है, लेकिन वो पहुंचाने जाना भी अपने आप में बहुत बड़ा चैलेंज है। অরুণিমা বলছিল যে কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, কিন্তু একদম গ্রাউন্ড জিরোতে পৌঁছানোর আগের 40 কিলোমিটার রাস্তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, রাস্তা বলে আর কিছু নেই সেখানে। সুতরাং সেখানে উদ্ধার করতে গেলে এয়ার লিফট ছাড়া গতি নেই। প্রাণ খুঁজতে গেলে, প্রাণের স্পন্দন খুঁজতে গেলে ওই হেলিকপ্টারে করেই যেতে হবে, গিয়ে খুঁজে বেড়াতে হবে কোথাও যদি প্রাণের স্পন্দন পাওয়া যায়। সেনা, আধা সেনা, পুলিশ তো রয়েছে এবং তার সঙ্গে হাতে হাতে ভারত সহ একাধিক দেশের এখনো পর্যন্ত প্রায় 100-এর উপরে মানুষকে এয়ারলিফট করা গেছে, কিন্তু গ্রামের পর গ্রাম তো হরপাবানে ভেসে গিয়েছে। তার মধ্যে থেকে খুঁজে বের করাই মুশকিল হয়ে গেছে যে প্রাণ কোথায় রয়েছে। ত্রাণ আর উদ্ধারের কাজে বেশ সমস্যা হচ্ছে এই এলাকায়।
নেপালের খুবই খারাপ দিন, খুব খারাপ সময়। এই অসময়ে বন্ধুই তো পাশে থাকবে। বন্ধুর মতো গতকাল থেকে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারত। ত্রাণ পাঠানোর ক্ষেত্রে, উদ্ধারের ক্ষেত্রে যখন যেভাবে সম্ভব পাশে থাকবে ভারত। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে আগেই জানিয়ে দিয়েছেন যে ভারত সব রকমভাবে নেপালের পাশে আছে। এখনও পর্যন্ত কত ত্রাণ সেখানে পৌঁছলো, উদ্ধার কাজের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাসরি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অথবা দেখো, ত্রাণ সামগ্রী গতকাল থেকেই ভারতের তরফ থেকে পাঠানো শুরু হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এখনো পর্যন্ত জানিয়েছেন যে 2 দফায় প্রায় 50 টনের কাছাকাছি গতকালই 10 টন ত্রাণ সামগ্রী গেছিল এবং আজকে 37 টনেরও বেশি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং সেই ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই প্রায় নেপালের পৌঁছে যাওয়ার কথা। দু পর্যায়ে যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, এর পাশাপাশি এনডিআরএফের টিম এবং ভারতীয় বায়ুসেনার টিম তাদেরকে মোতায়েন করার জন্য যে উদ্ধার কাজে যাতে তারা সাহায্য করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় বায়ুসেনার বিমান তাদেরকে এই উদ্ধার কার্যে ব্যবহার করার জন্য এবং প্রয়োজনীয় সর্টি দেওয়ার জন্য অ্যালার্ট করে রাখা রয়েছে। এনডিআরএফ টিম তাদেরকে মোতায়েন করা রয়েছে। ফলে সব মিলিয়ে ভারতের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা আশ্বাস জানিয়েছিলেন ঠিক সেরকমভাবেই কিন্তু ভারত একেবারে পড়শি বন্ধুর মতো নেপালের পাশে এই মুহূর্তে রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে আগামী দিনে ভারতের থেকে আরও বেশি কিন্তু ত্রাণ সামগ্রী নেপালের উদ্দেশ্যে পাঠানো হবে। অতনু, एज ऑफ नाउ इसमें हम अराउंड 35 to 40 टन ऑफ रिलीफ मटेरियल कैरी कर रहे हैं, जो कि एनडीआरएफ का सम लोड है, टेंटेज है, डिग्निटी किट्स एंड मेडिकल एड हम कैरी कर रहे हैं। पर उसके भी अगर डिले अनसर्टेन है और हमें लैंडिंग नहीं मिल रही है तो हमने विद इन इंडिया 2 बेसेस ईयरमार्क करके रखे हैं, जिनको इन्फॉर्म किया गया है कि अगर हमें डाइवर्ट करना पड़े तो हम वहाँ पे डाइवर्ट करेंगे, रिफ्यूल करेंगे और फिर जब नेपाल से क्लियरेंस अगेन आएगा तो हम विल लॉन्च फॉर नेपाल। तो वो ऑल कंटिजेंसी जितने भी है, वेदर वाइज और एनी डिले इन एयरपोर्ट वाइज, उन सबको हम केटर करके चलते हैं एज यूजुअल। আপনাদের বলছিলাম গতকালই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জানিয়েছেন যে বন্ধুর বিপদে বন্ধু সবসময় পাশে থাকবে, যত রকমভাবে যেভাবে সাহায্য করা সম্ভব ভারত সাহায্য করবে। এবং গতকালই দেখলাম আমরা 10 টন ত্রাণ সেখানে পৌঁছানো হলো, আজ আরও 35 টন ত্রাণ। এবং শুধু তাই নয়, সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স সেখানে রয়েছে। আমাদের যাবতীয় উদ্ধার করার জন্য যা যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, ভারত সবসময় পাশে থাকবে। Thank you very much for the concern and kindness from the Indian side, and on behalf of Nepal as well as the on behalf of the ruling party RSP, we would like to express sincere thanks to the people of India as well as the government of India and right now Honorable Prime Minister Modi for sharing the kind words regarding the this flood. Actually, the government is now preparing whether we need the international support or not. We are doing very preliminary assessment, how, why, and in what number we need support or not. That will be decided very soon. So for your kindness and for your support and for your willingness,